নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ। নদী যতটা পলি বয়ে আনে, যতটা শান্তি বয়ে আনে, যতটা ফসল এবং জল বয়ে আনে, পানি বয়ে আনে, তার সঙ্গে কিন্তু বন্যা আসে, কখনো বা খরা, কখনো বা ধুধু বালুচর। আবার পাশাপাশি এই বদ্বীপে আমরা কখনো দেখি ঝড়ে উত্তাল হয়ে ওঠে সমগ্র জনপদ, কখনো বজ্রপাতে আমরা ধ্বংস হতে থাকি, ছিন্ন ভিন্ন হই, কখনো ভূমিকম্পে আমরা চাপা পড়তে থাকি। প্রিয় দর্শক, এই সকল প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমাদের যাবার কোনো উপায় নেই। বিষয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষ অভিযোজন করে আসলে টিকে থেকেছে। লক্ষ লক্ষ বছর আমাদেরও টিকে থাকতে হয় এবং আমরা টিকে থাকি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। আমাদের সঙ্গে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। এবং প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক রেজওয়ানুর রহমান। এই যে দুর্যোগের প্রস্তুতি, তার একটি প্রতিপাদ্য বিষয় আছে, সেটি নিয়ে আমরা যাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মন্ত্রী মহোদয়, এবারের দুর্যোগ প্রস্তুতি দিবসের যে মূল প্রতিপাদ্য, সেটি দিয়ে আমরা একটু শুরু করতে চাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। 12 মাসেই কোনো না কোনো সময় কোনো ধরনের দুর্যোগ সৃষ্টি হয়। মানবসৃষ্ট দুর্যোগ হয়, তারপরে আবহাওয়াজনিত দুর্যোগ হয়, জলবায়ু দুর্যোগ হয় এবং প্রাকৃতিক দুর্যোগ হয়। দুর্যোগের ক্ষেত্রে আমরা 3টি বিষয়কে প্রাধান্য দিয়ে থাকি। দুর্যোগ পূর্বকালীন অবস্থা, এটি মানুষকে সচেতন করা। দুর্যোগ চলাকালীন উদ্ধার এবং অন্য অন্য কার্যক্রমকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। দুর্যোগ পরবর্তীকালে পুনর্বাসন এবং তাদের আর্থিক সহায়তা দানগুলো, এগুলো আমরা 3টা স্তরে কাজ করি। সেজন্য এবার আমরা যে প্রতিবদ্ধ বিষয়টিকে সামনে এনেছি, সেটি হচ্ছে যে দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। তারুণ্যের বাংলাদেশ এই জন্য আমি বলতে চাই, তরুণরাই উদ্যম, তরুণরাই সাহসী, তরুণরাই দেশপ্রেমিক। এই তরুণের শক্তিটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি এবং এই প্রতিপাদ্য বিষয়টাকে এই জন্য আমরা চিহ্নিত করেছি। আপনারা সবাই জানেন যে জুলাই আন্দোলন যে হয়েছে, তরুণের ভূমিকাটাই সবচেয়ে আমাদের কাছে প্রাধান্য বিস্তার করেছে। সেদিক থেকে আমরা এই শক্তিটাকে কাজে লাগাতে চাচ্ছি। তরুণদেরকে এই দুর্যোগের প্রস্তুতির ভেতরে কিভাবে নিতে চান? বিশেষ করে কোস্টাল এরিয়ার ভিতরে আমাদের যে দুর্যোগকালীন তরুণরা এখানে বিভিন্ন ধরনের কাজে সম্পৃক্ত রয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বড় বড় শহরগুলো যেগুলো ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের জন্য, সেখানে আমরা 1 লক্ষ, বিশেষ করে ঢাকা শহরে এবং তার আশেপাশের অঞ্চলে 1 লক্ষ স্বেচ্ছাসেবককে আমরা এখানে ট্রেনিং করে নিয়োগ দিতে চাচ্ছি, যাতে করে ওই সময়গুলো এই সমস্ত শক্তিগুলো, তরুণের শক্তিটাকে আমরা কাজে লাগাতে চাই। মানে এরা এই 1 লক্ষ স্বেচ্ছাসেবক তৈরি থাকবে? হ্যাঁ, সবসময় তৈরি থাকবে। যখন এই ধরনের ঘটনা ঘটবে, তাৎক্ষণিকভাবে তারা যেন এই কাজে সম্পৃক্ত হয়। আজকের এই দিবসটি প্রস্তুতির জন্য যেটি আপনাদের বেশ কিছু সরকারি বেসরকারি কর্মসূচি রয়েছে, আমাদের যদি একটু জানান যে কি কি ধরনের কর্মসূচির ভেতর দিয়ে আজকের দিনটি যাবে। এটি তো আমাদের বাংলাদেশের 64টি জেলা এবং প্রত্যেকটি উপজেলায় মহড়া অনুষ্ঠিত হচ্ছে, বিভিন্ন জায়গায় সেমিনার হচ্ছে, আলোচনা সভা হচ্ছে এবং এই মহড়ার মাধ্যমে সচেতনতাকে বৃদ্ধিত করার জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। সেটা সারা বাংলাদেশে পালিত হচ্ছে। এটি ভূমিকম্পের ক্ষেত্রে, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে, অন্য ধরনের যে সমস্ত ডিজাস্টার হবে সেক্ষেত্রেও এটা মানুষকে সচেতনতা করার জন্য এই পরিকল্পনাটা আমরা সারা বাংলাদেশে চালু রেখেছি। আপনার যে 1 লক্ষ তরুণের কথা বললেন, যাদের প্রশিক্ষণ দেয়া হবে বা হয়েছে, এরা কি সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবার অবস্থায় থাকবে? হ্যাঁ, এটা আমরা যেহেতু ইতিমধ্যে আমরা কিছু পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করেছি যে আমাদের আনসাররা যারা আছে তারা কিছুটা প্রশিক্ষিত, তারপরে আমাদের রেড ক্রিসেন্টের মধ্যে কিছু আছে, তারপরে আমাদের স্কুল কলেজগুলোতে গার্লস গাইড স্কাউট রয়েছে, তারা কিছুটা প্রশিক্ষণের মধ্যে আছে। সেগুলোকে আরও ভালো প্রশিক্ষণের মধ্যে নিয়ে এসে এই সমস্ত দুর্যোগ যখন ঘটবে, তারা সেখানে মানুষের পাশে
দাঁড়িয়ে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সম্মানিত সচিব মহোদয়, প্রস্তুতিটা বলতে আমরা আসলে কি বুঝি? আমার সাধারণ দর্শক যারা তারা কি বুঝবেন? একটা আপ্ত বাক্য আমরা সবাই জানি যে প্রিপারেশন ফর ওয়ার ইজ হাফ ডান। যে কোনো বিষয়ের যদি প্রস্তুতি থাকে সেখানে অর্ধ পথটা আপনি কাভার করে ফেলবেন। যে কোনো কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে আপনার একটি প্ল্যানিং থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকবে, আপনি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেনিং প্রদান করবেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে, রেডিনেস থাকবে, রেসপন্সিভনেস থাকবে। এগুলো টোটাল কম্বিনেশনের মাধ্যমে আমরা দুর্যোগ প্রস্তুতির কথা বলতে পারি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কোনো দুর্যোগ যদি সংঘটিত হয় আমরা যাতে প্রাণহানি, সম্পদের ক্ষয় যত কম হয় কমিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টা আমাদের রক্ষা করা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যদি 70-এর দশক বা 80-এর দশকের কথা দেখি, ঘূর্ণিঝড়ের সময় যে পরিমাণ প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি হতো, আপনি যদি লক্ষ্য করেন যে আমরা এখন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছি, প্রাণহানি অনেকাংশে লাঘব হয়েছে। আমরা সময় মতো সময়চ্যুত পদক্ষেপ গ্রহণের কারণেই, আমাদের প্রস্তুতি ঠিকমতো গ্রহণ করার কারণেই কিন্তু আমরা দুর্যোগ মোকাবেলায় অনেক সক্ষমতা অর্জন করেছি এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছি। সচিব মহোদয়, এই যে তথ্য পৌঁছে দেয়া মানুষের কাছে, প্রস্তুতির একেবারে শুরুর শর্ত যেটি, আপনারা তথ্যটা কিভাবে পৌঁছে দিচ্ছেন? আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা এই তথ্যগুলো প্রচার করেন। পাশাপাশি আমাদের কমিউনিটি রেডিও রয়েছে। এই কমিউনিটি রেডিওর মাধ্যমে কিন্তু আমরা আগাম প্রস্তুতি সম্পর্কে লোকজনকে অবহিত করতে পারি। পাশাপাশি আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্র, দুর্যোগ আশ্রয় কেন্দ্র, এগুলো আমরা প্রস্তুত রাখি। আমরা যেহেতু আগাম সতর্কবার্তা জারি করতে পারি, আমাদের স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে লোকজনের কাছাকাছি গিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, তাদের মধ্যে সচেতনতামূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করতে পারে, যে কারণে আমাদের প্রস্তুতিটা এখন ভালো হচ্ছে। সম্মানিত মহাপরিচালক মহোদয়, আপনার কাছে একটু যেতে চাই। আমরা দেখছি যে বিচিত্র রকমের দুর্যোগের মুখোমুখি হচ্ছে কিন্তু আমরা, কখনো ঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো খরা, ভূমিকম্প, বজ্রপাত। মানে আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছি যেখানে মুহূর্তে মুহূর্তে দুর্যোগের ধরন পাল্টে যায়। এই যে আপনার কি মনে হচ্ছে যে এই পাল্টে যাওয়া ধরনের দুর্যোগের মধ্যে আমরা কিভাবে অভিযোজন করব, নিজেকে বাঁচিয়ে রাখব? জানেন, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2024 এটি অনুসারে বিশ্বের 171টি দেশের মধ্যে দুর্যোগ প্রবণতার দিক দিয়ে বাংলাদেশ 9ম স্থানে। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ কি পরিমাণ দুর্যোগের মধ্যে রয়েছে। তা আপনি যেটি বলেছেন যে দুর্যোগের ধরন, ব্যাপ্তি সব পরিবর্তন ঘটছে। আমরা 1970 সালের ভয়াল ঘূর্ণিঝড় দেখেছিলাম। এর পরবর্তী বড় ঘূর্ণিঝড়টি হয়েছিল 1988 সালে, তারপরে 91 সালে, 97 সালে। কিন্তু যদি আপনি সাম্প্রতিক ইতিহাসের দিকে দেখেন বাংলাদেশের, 2021 সালে আমরা ঘূর্ণিঝড় পেয়েছি ইয়াস, তারপরে সিত্রাং, 23 সালে মোখা এবং 24 সালে রেমাল। আমরা দেখলাম যে পরপর 4টা ঘূর্ণিঝড় 4 বছরে বাংলাদেশে আঘাত হানলো। আবার বন্যার দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন 2020 সালে 5 বার বন্যা হয়েছে, 24 সালে 4 বার বন্যা হয়েছে। ফলে আমাদের প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি লাগবে এবং জনসাধারণকেও সচেতন হতে হবে। একটু আগে আপনি আমাদের আশ্রয় কেন্দ্রগুলির কথা শুনলেন। আমাদের যখন বন্যা হয়, বন্যার পূর্বাভাস আমরা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পেয়ে থাকি। তা আমরা যখন সেখান থেকে জানতে পারবো যে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সরকারিভাবে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, আমাদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তাদের মাধ্যমে জনগণকে অবহিত করব। আমাদের একটা 1090 ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স রয়েছে, যেখানে যে কোনো মোবাইল থেকে টোল ফ্রি আপনি ফোন করলেই সেখানকার আবহাওয়া বার্তা জানতে পারবেন, বন্যা জানতে পারবেন। এখানে জনগণের প্রস্তুতিটা হলো এরকম যে আমরা যখন জানছি যে এই এলাকায় বন্যা হতে পারে, আমাকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, তাহলে আমার পরিবারে শিশু থাকলে তার শিশু খাদ্য আমাকে প্রস্তুত করে রাখতে হবে, আমার পরিবারে বয়স্ক থাকলে তাদের জন্য ওষুধের প্রয়োজন হলে সেটি রেডি করে রাখতে হবে, আমার শুকনা খাবার রাখতে হবে, আমার গবাদি পশুকে যদি নিয়ে যেতে হয়, আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে এখন দুর্যোগ আশ্রয় কেন্দ্র এবং বন্যা আশ্রয় কেন্দ্রে আমরা গবাদি পশু রাখার ব্যবস্থা করেছি। সেগুলিকে কিভাবে নিয়ে যাওয়া যাবে তার প্রস্তুতি রাখতে হবে। আমরা যদি ভূমিকম্পের সামনে পড়ি, আপনি জানেন গত বছর নভেম্বরে
নরসিংদী কেন্দ্রস্থল ছিল, একটি ভূমিকম্প হয়েছে গত ফেব্রুয়ারিতে সাতক্ষীরার আশাশুনিতে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, আমরা সেটি অনুভব করেছি। তো ভূমিকম্পের যেহেতু আগাম সতর্কবার্তা প্রেডিক্ট করা খুব অসুবিধাজনক, আমরা যেটা করতে পারি, আমি যখন ঘরে থাকব আমাকে প্রস্তুত রাখতে হবে যে ভূমিকম্পর হলে ঘরের কোন জায়গায় আমি অবস্থান নিব। আমার টেবিলের নিচে থাকতে পারি, আমি পিলারের কাছে থাকতে পারি, আবার ভারী আসবাবপত্র বা এর ধরনের জানলার কাছে আমি থাকবো না। আমি যেন হতচকিত না হয়ে বারান্দা থেকে লাফ না দিই। আমাকে এই প্রস্তুতিগুলো রাখতে হবে এবং আমার ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার 999 এই সমস্ত নাম্বারগুলো যেন থাকে, যাতে আমি বিপদে পড়লে তাদের সাথে যোগাযোগ করতে পারি। ফায়ার সার্ভিস এবং তাদের সার্ভিস, আমরা একটু মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই। ভূমিকম্পের কথা আসলো, বজ্রপাত তো এই যে সামনের বৈশাখ জ্যৈষ্ঠে আমরা দেখতে থাকব। জনসচেতনতাটার জন্যে আমরা কতটা এগিয়েছি। আরেকটা বিষয় আসলো যে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারছে না, কিংবা তারে আটকে যাচ্ছে, অবকাঠামোতে আটকে যাচ্ছে। এই অবস্থানটি আপনি মন্ত্রী মহোদয়, এর আগের বারেও আপনি মন্ত্রী ছিলেন 2001-এ, আপনার একটি বিশাল অভিজ্ঞতা রয়েছে। আমার এই ফায়ার সার্ভিস কাজ করবে কিভাবে? এটা তো আমাদের বাংলাদেশের অবকাঠামোর কতগুলো সমস্যা রয়েছে। বিশেষ করে আমাদের পুরান ঢাকার দিকে যদি তাকিয়ে দেখুন, সে অনেক পুরনো যে বিল্ডিংগুলো রয়েছে, এমন রাস্তা ঘেঁষে তৈরি করা হয়েছে, এখানে মুভমেন্ট করা খুবই কঠিন। আর একটা হয় কি, যখন কোথাও কোনো দুর্যোগ ঘটে যায়, ফায়ার ব্রিগেড যাওয়ার ক্ষেত্রে মানুষের এত বেশি জমায়েত হয়ে যায়, সেটাও একটা সমস্যা তৈরি হয়। তো এগুলো নিয়ে আমরা কাজ করছি, যাতে করে ফায়ার সার্ভিস দ্রুততর সময় এই সমস্ত দুর্ঘটনা কবলিত অঞ্চলে সেবা দিতে পারে। আর আপনি যেটা বলছেন যে বজ্রপাতটা তো সাম্প্রতিক কয়েক বছর ধরে এটা ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশে। একেবারেই। এটার জন্য প্রাকৃতিকভাবে তাল গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছে বন বিভাগ, এটা একটা সহনীয় পর্যায়ে আনার জন্য। আর যখন বজ্রপাত ঘটবে, যাতে আমরা বড় গাছের নিচে না থাকি, আমরা যত খোলা জায়গায় থাকি, এগুলো কিছু কিছু আমরা সচেতনামূলক লিফলেট, তারপরে আপনার পোস্টার, হ্যান্ডবিল, স্কুল কলেজগুলোতে এগুলো আমরা প্রচারণার ব্যবস্থা করতেছি, যাতে করে এই সমস্ত বিষয়গুলো মানুষের কি করণীয় তাৎক্ষণিকভাবে সেটার জন্য ব্যক্তি পর্যায়ে সে সচেতন থাকে। না, আমাদের যেহেতু সরকার গঠনের প্রাককালে আমাদের ম্যানিফেস্টো আমরা প্রচার করেছি জনগণের উদ্দেশ্যে, যে আমরা 5 বছরে 25 কোটি গাছ রোপণ করব। যখনই বজ্রপাত হচ্ছে, এখন বলা হচ্ছে কোনো টিনের ঘরের ভেতরে বা মেটালিক কিছুর মধ্যে না থেকে এমন একটি ছাউনির নিচে থাকা দরকার যেটি কংক্রিটের তৈরি। তার মানে মাথার উপর একটি ছাদের মতো কিছু থাকা জরুরি। এই বিষয়টি কি আপনারা একটু ভাববেন যে আমরা বিভিন্ন জায়গায় কি এরকম একটি বজ্রপাত শেল্টারও আমরা তৈরি করব? হ্যাঁ, এটা ভালো পরামর্শ। এটা এমন একটা জটিল বিষয় যে বজ্রপাতটা তো তাৎক্ষণিক ঘটে যায় আর কি। বজ্রপাত তাৎক্ষণিক ঘটে, যদি আকাশে মেঘ জমে আসে, এটা দীর্ঘ সময় ধরে হয়তো বজ্রপাত হচ্ছে কোথাও কোথাও, তাৎক্ষণিকভাবে যদি সেই বজ্রপাত সেন্টারে বা আমাদের যে আশ্রয় কেন্দ্র রয়েছে, তারপর আমাদের বিভিন্ন স্কুল কলেজগুলো পাশাপাশি প্রত্যেকটা মহল্লায় কিন্তু রয়েছে, সেগুলোতে জনগণ আশ্রয় নিতে পারে, অথবা ধনাঢ্য ব্যক্তির অনেক বাড়ি ঘর আছে গ্রামে, যে সেগুলোতে তারা আশ্রয় নিতে পারে। আমরা দেখছি যে কৃষক তো খোলামেলা জায়গা থাকছেন, উনি কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একসাথে 8-10 জন কৃষক নিহত হচ্ছেন। এই যে বড় বড় কৃষি জায়গা, জমি, তার মাঝে মাঝে কি এরকম ছোট ছোট শেল্টার করা যায় কি না, যেখানে বজ্রপাত হওয়া মাত্র আমার কৃষক সেখানে গিয়ে দাঁড়িয়ে যেতে পারে? এটা একটা ভালো প্রস্তাব, বিশেষ করে যেগুলো গভীর নলকূপের কার্যক্রম আছে যে এলাকাগুলোতে, সেখানে যদি আমরা একটু এক্সটেনশন করে দিতে পারি ওই ঘরগুলোকে শেল্টার হিসাবে, তাহলে আমার মনে হয় এটা কার্যকরী হবে। আমি কি অ্যাড করতে পারি? সম্মানিত সচিব, জি। মাননীয় মন্ত্রী মহোদয় যেটি বললেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদের এই বিষয়ে কিছু প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, জি, যে যাতে বজ্র নিরোধক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি। পাশাপাশি কয়েকটা বিষয়ে মানুষজনকেও সচেতন হতে হবে। সেটি হচ্ছে, আপনি যেটি বললেন যে এপ্রিল মে মাসে আমাদের এই বজ্রপাতগুলো বেশি হয়ে থাকে। আমরা যেহেতু প্রচারণা করছি, মানুষ যখন আকাশে মেঘ জমবে, তখন খোলা মাঠে কাজে না যাওয়া, তাকে নিরুৎসাহিত করা, বা নিজ উদ্যোগে যেন উনি সরে আসতে পারেন, অথবা উনি আমরা অনেক সময় ভুল রাস্তায় পরিচালিত হই। যেমন অনেকে বড় গাছের নিচে আশ্রয় নেন,
বড় গাছের আশ্রয় নেওয়াটা কিন্তু বিপজ্জনক, অথবা কোনো ধাতব পদার্থের কাছাকাছি তিনি অবস্থান করেন, মানে অথবা বড় গাছেই বজ্রপাত হওয়ার জি সম্ভাবনাটা বেশি। জি, এরপরে উনি হয়তো মোবাইল ফোন ইউজ করেন, এগুলো করলে কিন্তু আমাদের এই বজ্রপাতের সম্ভাবনাটা আরও বেশি এবং আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা থাকে। তাহলে সাধারণ কিছু ব্যাপার যদি আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে লোকজনকে উদ্বুদ্ধ করতে পারি, সেই ক্ষেত্রে বজ্রপাতের ক্ষেত্রে মানুষকে আমরা প্রাণহানি থেকে রক্ষা করতে সক্ষম হব। রক্ষা করতে পারি। মাননীয় মহাপরিচালক মহোদয়, আপনার কোনো চাহিদা আছে কিনা? মন্ত্রী মহোদয় আমাদের সাথে আছেন। যে বজ্রপাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সচেতনতা, কারণ আমরা যখন বজ্রপাত হবে সেই সর্বশেষ শব্দ থেকে 30 মিনিট আমরা যারা ঘরে ছিলাম যেন ঘরে অবস্থান করি। আমরা যেসব আচ্ছা, যারা মানে উন্মুক্ত শেষ হওয়ার পরেও 30 মিনিট আমাদেরকে অবস্থান করতে হবে ঘরে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর সচিব মহোদয় যেটি বললেন যে এরকম বজ্রপাতের সময় আমরা যদি ওপেন এয়ারে থাকি, এরকম বড় গাছের নিচে, বৈদ্যুতিক খুঁটির নিচে আমরা অবস্থান করব না। আমাদেরকে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা গত বছরে, যেহেতু বজ্রপাত আমাদের হাওড় অঞ্চলগুলোতে বেশি হয়ে থাকে, সিলেট বিভাগে হয়, নেত্রকোনা, সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আমরা সচেতনতামূলক বার্তা পাঠিয়েছিলাম। আমরা আমাদের কর্মকর্তাদেরকে সামনে আবারও কাজে লাগাবো যখন বজ্রপাতের সময় আসার আগেই, যে মসজিদগুলিতে শুক্রবারে আমাদের অনেক গ্যাদারিং হয়, সেখানে জনগণের কাছে এই সচেতনতামূলক কথাগুলি, যাতে আমরা নিজেরা এগুলি যদি মেনে চলি, আমি যদি খোলা মাঠে থাকি আমি যেন মাটিতে শুয়ে না পড়ি, আমি যেন গুটিসুটি হয়ে বসে থাকি। আর যখনই এরকম দেখা দিবে আমি চেষ্টা করব নিজেকে খোলা অবস্থার থেকে একটা কোনো নিকটবর্তী, আমাদের মন্ত্রী মহোদয় স্যার বলেছেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ধর্নাঢ্য ব্যক্তিদের বাড়ি রয়েছে, সেগুলির দিকে যেন যাই। মাননীয় মন্ত্রী মহোদয়, এই যে কথাটি আসলো যে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ মন্দির যাই কিছু হোক, সেখানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যদি কথা বলা হয়, একটি বিশাল শ্রেণী তা জানতে পারবে, এবং সেই সঙ্গে আপনি যদি স্কুল কলেজে এই বিষয়টি ছড়িয়ে দেন, তাহলে সবার ভেতরে, তরুণদের ভেতরেও পৌঁছে যাচ্ছে। আপনার কোনো পরিকল্পনা আছে কি? স্কুল কলেজগুলোকে আমরা যে মহড়া দিচ্ছি, জি, এগুলোকে আমরা চাবো যে অন্তত প্রতি মাসে সম্ভব না হলে 3 মাস অন্তর অন্তর যাতে এই মহড়াগুলো অনুষ্ঠিত করে, এবং ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আমাদের মসজিদ রয়েছে, তারপরে অন্য অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে, রয়েছে, সেগুলোতে যেহেতু লোকের গ্যাদারিং থাকে, সেগুলো যদি খুতবার আগে আমাদের ইমাম সাহেবরা এই সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে, তাহলে মানুষ সচেতন হয়ে উঠবে। এবং সেই কার্যক্রমটাকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখার জন্য একটা প্রক্রিয়া আমরা গ্রহণ করব, যাতে করে প্রত্যেকটা উপাসনালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটা যেন প্রচারণার মধ্যে রাখে। যেহেতু আমাদের মসজিদের ইমাম সাহেবরা অন্য অন্য ক্ষেত্রে প্রশিক্ষিত হলেও এই দুর্যোগের ক্ষেত্রে হয়তো তাদের সেরকম প্রশিক্ষণ নেই, তাদেরকে আমরা চেষ্টা করব মেইন স্ট্রিমে নিয়ে এসে আমাদের যে প্রশিক্ষণগুলো হয় তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে যদি আমরা এই ব্যাপারে সচেতন করে তুলি, তাহলে তারা নামাজের পূর্বে হোক বা অন্য অন্য ধর্মের ক্ষেত্রে হোক, তারা সেটা প্রচারণা করে মানুষজন উদ্বুদ্ধ করতে পারবে। প্রিয় দর্শক, সচেতন মানুষ নিজে বাঁচতে পারে, অন্য 100 মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আমরা একটা ছোট্ট তথ্যচিত্র দেখব, দেখে আবার আলোচনায় ফিরে আসব। নদী, সমুদ্র, পাহাড় আর সবুজ মাঠে ঘেরা এই ভূখণ্ড মানুষের জীবন জীবিকার উৎস। এই প্রকৃতি আমাদের দেয় আশ্রয়, দেয় জীবনের শক্তি, কিন্তু কখনো কখনো এই প্রকৃতি হয়ে ওঠে দুর্যোগের রূপ। ঝড়, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প, প্রতি বছরই নানা দুর্যোগের মুখোমুখি হয় বাংলাদেশ। বর্ষা এলে অনেক সময় নদী উপচে পড়ে, বন্যার পানিতে ডুবে যায় ঘরবাড়ি, ফসলের মাঠ। তাই আগাম সতর্ক বার্তা জানা, উঁচু জায়গায় আশ্রয় নেওয়া এবং প্রয়োজনীয় খাবার মজুদ রাখা বন্যা মোকাবেলার গুরুত্বপূর্ণ প্রস্তুতি। উপকূলীয় বাংলাদেশে আর এক বড় দুর্যোগ ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা এই ঝড় নিয়ে আসে ধ্বংসের ভয়াবহতা। সতর্ক সংকেত মেনে সময় মতো আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া অনেক জীবন রক্ষা করতে পারে।
দুর্যোগের আর এক নীরব আতঙ্ক বজ্রপাত। বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু গাছের নিচে থাকা বিপজ্জনক। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলেও রয়েছে। সচেতনতা এবং মহড়া অত্যন্ত জরুরি। তবে সব বিপর্যয়ই প্রকৃতির নয়। মানুষের ভুলেও সৃষ্টি হয় বড় দুর্যোগ। অবৈধভাবে পাহাড় কাটার ফলে দেখা দেয় ভয়াবহ ভূমিধস। দুর্যোগ মোকাবিলায় দেশজুড়ে স্বেচ্ছাসেবকদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, উদ্ধার কাজ, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি সহায়তার কৌশল শেখানো হচ্ছে তাদের। দুর্যোগের সময় এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাই হয়ে ওঠেন মানুষের প্রথম সহায়তা। সম্মিলিত উদ্যোগ, সচেতনতা আর প্রশিক্ষণই পারে দুর্যোগের ক্ষতি কমাতে। কারণ দুর্যোগ থামানো সব সময় সম্ভব নয়, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সচেতনতা, প্রশিক্ষণ এবং সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক একটি দুর্যোগ প্রস্তুত বাংলাদেশ। প্রিয় দর্শক, তথ্যচিত্রটি দেখলেন। মানে এই দুর্যোগের ভেতর দিয়েই আমাদেরকে কি করতে হবে, দুর্যোগের অবস্থানগুলো কি হয়, সেগুলো নিয়েই আমাদের এই তথ্যচিত্রটি। আবার আমরা আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, স্বেচ্ছাসেবকের যে গুরুত্বটি আমরা দেখেছি, স্বেচ্ছাসেবককে কতটা মানে দক্ষ করে তৈরি করবার অবস্থান আপনার রয়েছে? স্বেচ্ছাসেবক দেখে আমরা যারা কোস্টাল এরিয়াতে কাজ করে তাদেরকে তো আমরা দক্ষ করে তুলেছি। আমরা যে নতুন করে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, এটা আমরা একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে ট্রেনিং করব। ভূমিকম্পের ক্ষেত্রে তাদের কি ধরনের কার্যক্রম থাকবে, কি ধরনের সহায়তা প্রদান করবে, ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কি হবে, অগ্নিকাণ্ডের ক্ষেত্রে কি হবে, বজ্রপাতের ক্ষেত্রে হবে। কারণ দুর্যোগের তো বিভিন্ন ধরনের গতি প্রকৃতি, সেখান থেকে তাদেরকে সচেতন করা এবং তারা সেভাবেই জনগণের পাশে থেকে দুর্যোগ চলাকালীনভাবে সহায়তা প্রদান করবে। সচিব মহোদয়, আমি যদি স্যারের সাথে আরেকটু অ্যাড করতে চাই, সম্পূরক, যে আমাদের উপকূল এলাকায় যে জেলাগুলো রয়েছে, উপজেলা রয়েছে, সেখানে আমাদের 80,000 স্বেচ্ছাসেবক রয়েছে। এর রেশিও যদি আপনি আমার কাছে জানতে চান, আমি বলবো যে মেল ফিমেল রেশিও 50-50। এদেরকে আমরা মূলত ট্রেনিং প্রদান করি, তাদেরকে ভেস্ট দেই, তাদের কিছু সরঞ্জাম দিই। সরঞ্জামের মধ্যে তাদের ভেস্ট দেওয়া হয়, তাদের প্রাথমিক চিকিৎসার কিছু উপকরণ দেওয়া হয়, যাতে তাৎক্ষণিকভাবে তারা দুর্যোগ মোকাবেলায় এই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারে। তাদের যদিও কোনো প্রণোদনা দেওয়া হচ্ছে না, তবুও তারা আমাদের এই প্রশিক্ষণ, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি তারা উঠোন বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করে, তারা যথেষ্ট পরিমাণ কাজ করে। এবং এই অভিজ্ঞতা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা নির্দেশনা প্রদান করেছেন। ইতিমধ্যে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের ঢাকা শহরে আমরা 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ করতে যাচ্ছি। বিভিন্ন সংস্থা পাশাপাশি আমরা আমাদের মতো করে কিছু নিয়োগ দেব। এটার উদ্দেশ্য হচ্ছে যে তারা ফার্স্ট রেসপন্ডার। যখন এরকম একটা ইনসিডেন্ট হবে তখন তারাই প্রথম সামনে এগিয়ে আসবে, প্রাথমিক ধাক্কাটা তারাই সামলে উঠবে এবং মানুষ যাতে ওই নিরুপায় অসহায় অবস্থায় তাদের পাশে এই সমস্ত স্বেচ্ছাসেবক পেতে পারে, এইভাবে আমরা তাদেরকে তৈরি করব। এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আরেকটি উদ্যোগ গ্রহণ করছেন। আমাদের একটি প্রশিক্ষণ সেন্টার, যেটি আমরা গাজীপুরে করার পরিকল্পনা করেছি। এখানে আমাদের গবেষণা, প্রশিক্ষণ, এই ধরনের কর্মকাণ্ড আমরা আন্তর্জাতিক দুর্যোগের প্রস্তুতিরই গবেষণা হবে, রাইট, এগুলো আমরা করার উদ্যোগ গ্রহণ করছি। সেখানে আমরা এই স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারবো। পাশাপাশি আমাদের যে বিভিন্ন সহযোগী সংস্থা যেগুলো রয়েছে আন্তর্জাতিক, তারাও আমাদের প্রতি এই ধরনের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে তারা আগ্রহ দেখাচ্ছে। তা আমার বিশ্বাস যে আমরা বর্তমান সরকারের নেতৃত্বে আমরা এই বিষয়ে বড় ধরনের একটি কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি অচিরেই। মহাপরিচালক মহোদয়, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা তো আমাদের সঙ্গে চলছেই, কি কি পরিবর্তন আনছেন? আসলে জলবায়ু পরিবর্তনের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় যেমন জড়িত, সেরকম সরকারের একাধিক মন্ত্রণালয় বিভাগ জড়িত। আপনি দেখছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে এখন শীত আমরা যেই সময় প্রত্যাশা করি হয়তো তার চেয়ে পরে আসছে, কখনো শীত কম পড়ছে, কখনো বর্ষাকাল প্রলম্বিত হচ্ছে, যে শরৎ হেমন্ত বৃষ্টি হচ্ছে। তো
তা এই জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে জিনিসগুলি দেখছি যে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ স্থান নদী ভাঙ্গন হচ্ছে, তার মানে জায়গা পরিবর্তন লবণাক্ততা করছে। বাড়লে তো কোস্টাল এরিয়াতে আপনার শস্য হচ্ছে না তখন আর। সেজন্যই আমাদের কৃষি মন্ত্রণালয় জি। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কাজ করছে যে লবণাক্ত সহিষ্ণু ফসল তৈরি করার জন্য, যাতে সেই ফসলগুলি লবণাক্ততাকে সহ্য করে, বিশেষ করে ধান আমাদের প্রধান খাদ্য, টিকে থাকতে পারে। আবার দেখা যায় যে অনেক জায়গায় নদী ভাঙন হলো, আমাদের মৎস্য চাষিরা ক্ষতিগ্রস্ত হলেন। এই জন্য আপনি দেখবেন যে সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারা খাঁচায় মাছ চাষ করছেন। আবার যখন এই নদী ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার নিজ এলাকা ছেড়ে চলে যায়, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে আমরা দুর্যোগ সহনীয় ঘর বিভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছি। আমরা ভবিষ্যতে আরও তৈরি করব এবং আমরা চাচ্ছি যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনি দেখবেন যে প্রতি বছর আমরা যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলি নিয়ে থাকি, আমরা বলে থাকি গ্রামীণ অবকাঠামো সংস্কার, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুয়ারেস্ট, এগুলিতে আমরা যারা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন তাদেরকেই প্রাধান্য দিয়ে থাকি, যাতে তাদের একটা আর্থিক স্বাচ্ছন্দ্য আসে, তারা যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে দুর্যোগের জন্য প্রস্তুত হতে পারেন, তারা যেন নিজেদেরকে আগের চেয়ে আরও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে। সম্মানিত সচিব মহোদয়, শিক্ষা প্রতিষ্ঠানের যে সিলেবাস রয়েছে, শিক্ষার্থীদের শেখানোর ভেতরে আপনার এই দুর্যোগ প্রস্তুতি বিষয়কে কিছু যুক্ত করেছেন বা করবেন? আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমাদের যে প্রতিপাদ্য বিষয় সেখানে তরুণদের উপরে ফোকাসটা বেশি করা হচ্ছে, যে তরুণ শক্তিকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। আমাদের মূল ড্রাইভিং ফোর্স কিন্তু এই তরুণরা, এবং তরুণদের ম্যাক্সিমাম অংশ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তারা বর্তমানে অবস্থান করছে। বর্তমান কারিকুলাম যদি আমরা বিবেচনা করি, আমরা দেখতে পাই সেখানে অপ্রতুলভাবে দুর্যোগ মোকাবেলার বিষয়গুলো আছে। এইটা আমাদের বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর এটা আমরা পর্যালোচনার মাধ্যমে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুরোধ করেছেন যাতে আমরা শিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের সাথে আমরা বসি, এই কারিকুলামগুলোয় কীভাবে পরিবর্তন আনা যায়, যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রায়োগিক বিষয়গুলো জানতে পারবে, তাদের ড্রিলের মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষিত একটা বাহিনী হিসেবে তৈরি করতে পারবো, এবং এই সমস্ত দুর্যোগের ক্ষেত্রে এই তরুণ ফোর্স যাতে আমাদের কাজে লাগাতে পারি, সেইভাবে আমাদের কারিকুলামের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেটা আমরা রিভিউ করার মাধ্যমে, রিভিজিট করার মাধ্যমে এটা আমরা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। মানুষের সক্ষমতাটা বৃদ্ধি করতে চাচ্ছি আমরা। যারা হতদরিদ্র, যারা দরিদ্র, দুর্যোগে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সমস্ত পরিবার। সেই কারণে ওই সমস্ত কর্মসূচির আওতায় মানুষের সক্ষমতাটা আমরা বৃদ্ধি করতে চাচ্ছি। সাম্প্রতিক সময় আপনারা জানেন আমাদের নির্বাচনী ইশতেহার ছিল যে ফ্যামিলি কার্ড দেয়া, নারীর ক্ষমতায়ন বাড়ানোর জন্য। এটিও কিন্তু এই সক্ষমতা বৃদ্ধির জন্য। কিন্তু এই সক্ষমতা বৃদ্ধি হয়ে গেলে তখন এই দুর্যোগকালীন অবস্থায় যাদের আর্থিক অবস্থাটা একটু ভালোর দিকে আসবে, তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম। এমার্জেন্সি অপারেশন সেন্টার আমরা একটা করবো, এটা চীনের কারিগরি সহায়তায় আর কি। এটা হবে যে এখান থেকে তখন যে কোনো জায়গায় যদি দুর্যোগ ঘটে যায় তখন সেন্ট্রালি এটা মনিটরিং করা হবে, এখান থেকে সমস্ত কিছু দেখভাল করা হবে আর কি। মাননীয় মন্ত্রী, আমরা একটা বিষয় দেখেছি যে আপনাদের এক একটা বিভাগ এক এক জায়গায়, যেমন আপনার দুর্যোগের প্রস্তুতি নিতে গেলে আপনার লাগছে পানি সম্পদ, আপনার লাগবে বন পরিবেশ, সবই আপনার সঙ্গে যুক্ত। সেই ক্ষেত্রে আপনারা কি আন্তঃমন্ত্রণালয় কোনো সমঝোতা, MOU বা কিছু আছে কি না? এটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা নির্দেশনা প্রদান করেছেন। আমরা অতি সম্প্রতি আমরা কয়েকটা মন্ত্রণালয় নিয়ে এটি একটু বৈঠক করে একটি সমন্বিত কর্মসূচি আমরা অবশ্য তৈরি করতে যাচ্ছি। যখন যেগুলো মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা দেখা দিবে, যাতে একটা আমব্রেলার মধ্যেই কাজটা আমরা সম্পন্ন করতে পারি, এটা লিড দিবে আমাদের মন্ত্রণালয়। এটি আমরা যতগুলো আলোচনা করছি সব জায়গায় এই আপনারই কথাটি উঠে আসছে, একটি ছাতার নিচে আমাদের সেবা আসতে হবে। একটি বিষয় আমরা দেখেছি, এই মহানগরীতে আমরা যে বিপর্যয়ের মুখোমুখি হই, এই কদিন পরেই বৃষ্টি নামলে আমরা আবারও মুখোমুখি হব জলাবদ্ধতার, এবং নদী হয়ে যাবে প্রত্যেকটি হাইওয়ে, আমাদের প্রত্যেকটি রাস্তা। তার অন্যতম কারণ হচ্ছে পলিথিন। এইটির বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি নিতে চান?
এটা তো আপনাদের জানা আছে যে 2001 সালে যখন আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, এই ব্যাপারে কিন্তু সেই সময় আমাদের সরকার ব্যাপক ভূমিকা রেখেছিল এবং কঠিন ভূমিকা রেখেছিল এবং সেখানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রিত হয়েছিল। এখন যেটা অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, এটা হয়তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ, তারা এটা দেখভাল করবে। আমি আশা করি যে পলিথিন যে আমাদের পরিবেশ দূষণ করতেছে, আমাদের জলবদ্ধতার সৃষ্টি করতেছে, বিশেষ করে ঢাকা মহানগরের যতগুলো খাল, সেগুলো তো নানান স্তূপে পরিণত হয়েছে। এগুলোকে পরিষ্কার করার পরিকল্পনা অবশ্যই ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। সে খালগুলো চিহ্নিত করা হয়েছে, এগুলো সিটি কর্পোরেশনের আওতায় আছে, তারা এই কাজগুলো করবে। সম্মানিত মহাপরিচালক মহোদয়, জলবায়ু পরিবর্তন এবং আমাদের এই যে মহানগরীর যে বিপর্যয় ঘটে যায়, এখানে আপনার অধিদপ্তরের কি কি পরিকল্পনা রয়েছে এই ঝুঁকি হ্রাসের? ঝুঁকি হ্রাসে গ্রামীণ এলাকায় আমরা কি কাজ করে থাকি আমরা শুনেছি। আর শহরের ক্ষেত্রে একটি বড় বিষয় হলো, শহরের সবচেয়ে বেশি হয় ঢাকার মতো বড় মহানগরে ভূমিকম্পের আমাদের সম্ভাবনাটা বেশি। তা বহু আগে আমার অধিদপ্তর থেকে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে 2007-08 তথ্য নিয়ে আমরা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টা শহরের জন্য কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করেছিলাম। পরবর্তীতে আমাদের অন্যান্য প্রকল্প থেকে রংপুর, ময়মনসিংহ, পার্বত্য এলাকা আরও বিভিন্ন জায়গায় করেছি। এখন আমার একটু আগেও শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে সমন্বিতভাবে আমরা কাজ করতে পারি এই ঢাকা শহরের জন্য, যাতে ভূমিকম্পের মতো বড় দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার অভিযান নামে একটি প্রকল্প রয়েছে। আমরা আর্ম ফোর্সেস ডিভিশনের কাছে 110 প্রকারের যন্ত্রপাতি দিয়েছি, ভারী যন্ত্রপাতি, যেমন ডোজার, যেগুলি কোনোটা 20 টনের, কোনোটা 40 টনের, ক্রেন, লিফট, গ্যাস কাটার ইত্যাদি। আমরা ফায়ার সার্ভিসকে কতগুলি ল্যাডার দিয়েছি, যেগুলি 21 তলা পর্যন্ত তারা আগুন নিভানোর কাজে তারা সক্ষম হয়ে কাজ করতে পারবে। তা এই সমস্ত, এরপরে আমরা আনসার ভিডিপি, তারপরে আমরা শুনেছেন সিপিপির কথা, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, তাদের ভলেন্টিয়ারদেরকে বিভিন্ন সামগ্রী দিয়ে আমরা তাদেরকে প্রস্তুত করছি। এখন ভূমিকম্পের মতো বড় দুর্যোগের ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। আমি যে বিল্ডিংয়ে থাকব, সেই বিল্ডিংটি ভূমিকম্প সহনীয় কিনা সেইভাবে আমাকে তৈরি করতে হবে। তাহলে এই 7 মাত্রার ভূমিকম্প বা 7.5 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ইমারতগুলির যে অবস্থা হবে আর যেভাবে তৈরি হয়েছে, এই নীতি নির্ধারণী সম্পর্কে আপনাদের কি কোনো পরিষ্কার পরিকল্পনা রয়েছে মাননীয় মন্ত্রী? এটা তো গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব যে তারা কোডটা মেনে বিল্ডিং তৈরি করতেছে কিনা। যে কোড দেয়া আছে সেই কোড অনুযায়ী বিল্ডিংগুলো তৈরি করা হচ্ছে না। ইমারত নির্মাণের ক্ষেত্রে যদি এটা আমরা মেনে চলি তাহলে ঝুঁকি কমে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো পুরনো বিল্ডিং যেগুলো অনেক আগে নির্মিত হয়েছে, যখন হয়তো বিল্ডিং কোড ছিল না, সেগুলো তো অনেকগুলো বিল্ডিং আমাদের ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা মনে করি এই মন্ত্রণালয় থেকে এই কাজগুলো যদি আরও সুষ্ঠুভাবে মনিটরিং করা হয়, এইখানে দেখাশোনাটা সত্যিকারে করা হয়, তাহলে অনেকেই যারা বিল্ডিং কোড মেনে চলতেছে না তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা রয়েছে, সেটা ব্যবস্থা তারা গ্রহণ করতেই পারে। এই বিষয়টাতেই আমরা প্রাসঙ্গিকভাবে আমি একটু স্যারের সাথে যুক্ত করতে চাই। সেটি হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, তারা জাইকার মাধ্যমে একটা প্রজেক্ট গ্রহণ করেছে। ঢাকা শহরে কতগুলো বিল্ডিং উচ্চ ঝুঁকি মাত্রার মধ্যে আছে, মধ্যম মাত্রায়, নিম্ন মাত্রার, এটি চিহ্নিত করে তারা একটা তালিকা প্রণয়ন করেছে। তারা যদি বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করছে কিনা সেটাও তাদের বিবেচনাধীন রয়েছে। এটি তাদের নিজস্ব বিবেচনা, এবং এটার পাশাপাশি আমরা কিন্তু সহায়ক শক্তি হিসেবে তাদের সাথে কাজ করছি। আমরা আমাদের ডিজি মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা ভূমিকম্প হওয়ার পর এটা মোকাবেলা করার জন্য যে যন্ত্রপাতিগুলো সরবরাহ করছি, রেড ক্রিসেন্ট তাদেরকেও কিন্তু আমরা এই ধরনের সরঞ্জাম প্রদান করছি। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের নিজস্ব কিছু কর্মসূচি রয়েছে, এইগুলোর একটা কোঅর্ডিনেশন দরকার। সেই কোঅর্ডিনেশনের লিড ভূমিকাটা কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় গ্রহণ করতে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে একমত হয়েছেন। তিনি অচিরে একটা তার নেতৃত্বে আমাদের একটি কমিটি রয়েছে, সেই কমিটির সভা আহ্বানের মাধ্যমে আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কীভাবে ঢাকা শহরে ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলা করতে পারি সেরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। মাননীয় মন্ত্রী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে ছোট করে আমরা একটু বলতে চাই, মানবসৃষ্ট
যেসব দুর্যোগ কিংবা প্রাকৃতিক দুর্যোগ যাই কিছু বলি না কেন, দুর্যোগে ক্ষতি হলেই তার দায় চলে আসে আপনার মন্ত্রণালয়ের উপরে, যেখান থেকে এই ক্ষতিটা হোক না কেন। তাহলে এই যে সবগুলি দায় দুর্যোগের মন্ত্রণালয়ের দিকে আসছে, তাহলে বাকিদেরকে সচেতন করবার কোনো পরিকল্পনা আপনার রয়েছে কি? বাকিদের বলতে হচ্ছে যে ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা, এটাই হলো সবচেয়ে জরুরি। ব্যক্তি পর্যায়ে সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে পারি, মানুষ যদি সচেতন হয়ে ওঠে, আপনি একটু আগে শুনলেন বজ্রপাতের ক্ষেত্রে কি কাজ করতে হবে, বন্যার ক্ষেত্রে যদি আমরা পূর্বাভাস দিতে পারি, তারপরে আমাদের সাইক্লোন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে আমরা পূর্বাভাস দিতে পারি, এগুলো ব্যাপারে যদি আমরা প্রাথমিক প্রস্তুতিগুলো গ্রহণ করি, তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ কমে আসবে। এবং ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি করাটাই এখন সবচেয়ে বেশি জরুরি। সম্মানিত মহাপরিচালক মহোদয়, এই এখনকার সময় আপনার প্ল্যানিংটা কীরকম আছে? আপনার পরিকল্পনাটা কিভাবে আপনি করতে চান দুর্যোগ মোকাবেলায়? আমরা প্রতি বছরই এগুলি মোকাবেলা করে থাকি। আপনি জানেন যে দুর্যোগ আমাদের একটা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার রয়েছে। সেই ডকুমেন্ট মোতাবেক আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থাকে। তারা যে কোনো দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়ায়। আর এই বন্যার হোক বা ঘূর্ণিঝড় হোক, আমাদের আপনি শুনেছেন যে ৮০,০০০ আমাদের ভলেন্টিয়ার রয়েছে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে। আর যখন বন্যা হয়, দুর্যোগ কবলিত মানুষকে রক্ষার জন্য আমাদের সারা দেশে ৬,০০০ সাইক্লোন শেল্টার রয়েছে। কোনোটি বন্যা আশ্রয় কেন্দ্র, কোনোটি দুর্যোগ আশ্রয় কেন্দ্র। যে কোনো বন্যার আগে সেগুলিকে আমরা প্রস্তুত করে রাখি। এবং আমি দেশের সকল উপজেলায় আমরা শুকনা খাবার, টিন ইত্যাদি সরবরাহ করে থাকি, যাতে আমাদের উপজেলা জেলা পর্যায়ের অফিসগুলি যে কোনো দুর্যোগে প্রথম জনগণের পাশে দাঁড়াতে পারে। আমাদের জেলা প্রশাসক মহোদয়রা যখনই আমাদের কাছে দুর্যোগ উপলক্ষে জিআর ক্যাশ বা জিআর চাল বরাদ্দ চান, মন্ত্রণালয় থেকে অতি দ্রুত সাথে সাথে দিয়ে দেওয়া হয়, যাতে কোনো দুর্যোগের প্রস্তুতি হিসাবে তারা জনগণের পাশে দাঁড়াতে পারে। এবং আমাদের ভলেন্টিয়ারদের কথা শুনলেন, আমাদের বিভিন্ন কমিটির সদস্যদের কথা শুনলেন, এখন মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা রয়েছেন, সকলে মিলে আমরা দুর্যোগকে প্রতি বছর মোকাবেলা করে থাকি। এবং আমাদের সাফল্যের গল্প হলো এটি যে ১৯৭০ সালে যেখানে আমার ঘূর্ণিঝড়ে ১০ লক্ষের মতো প্রাণহানি হয়েছিল, সেখানে আমাদের ২৪ সালের রেমালে মাত্র ১৮ জন মারা গিয়েছিল। ২৪ সালে ৪টা বন্যা আমরা মোকাবেলা করেছি, প্রাণহানি ছিল ১২২ জন। আমরা ক্রমে এগুলিকে প্রাণহানি যেমন কমিয়ে আনছি, আমরা অন্যান্য যে আমাদের সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করা, জনগণের জীবন ও জীবিকার ব্যবস্থাকে সুদৃঢ় রাখা, সে বিষয়েও মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, মন্ত্রণালয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ছোট্ট করে একটি লাইন শুনবো আপনার কাছ থেকে, একটি পংক্তি, সেটা দর্শকের জন্যে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে আপনি জাতিকে কি বলতে চান? বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর আমরা দুর্যোগ মোকাবেলা করি। যে কোনো দুর্যোগেই সরকার আপনাদের পাশে রয়েছে। আমরা চাই সরকারের পাশাপাশি আমরা জনগণও সচেতন হই, যাতে সম্মিলিতভাবে আমরা দুর্যোগকে মোকাবেলা করতে পারি। সচিব মহোদয়, দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না। আমরা যদি সচেতনতা সৃষ্টি করতে পারি, প্রস্তুতি নিতে পারি, তাহলে ক্ষয়ক্ষতি অনেক কম হতে পারে। আমরা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি, ফর এক্সাম্পল আমরা যদি গাছ লাগাই, আমরা জলাশয়গুলো যদি দখল বন্ধ করি, আমরা যদি প্রকৃতি বিরুদ্ধ কাজ বন্ধ করি, এবং আমরা যদি প্রস্তুতি নেই, নিজে প্রস্তুতি নিব এবং আমার পাশে যারা রয়েছেন অন্যকেও প্রস্তুততা আমরা উদ্বুদ্ধ করব। এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, আমার আত্মবিশ্বাস সৃষ্টির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমরা একটা নিরাপদ, সচেতন এবং দুর্যোগ সহনশীল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। মাননীয় মন্ত্রী, যেহেতু জনগণের ম্যান্ডেটেই সরকার গঠিত হয়েছে, জনগণের দুর্দশা, জনগণের দুর্যোগে এই সরকার আপনাদের পাশে থাকবে। কিন্তু আপনাদের ব্যক্তিগত সচেতনতার বিষয়টা যেহেতু বারবার আলোচনায় আমাদের উঠে এসেছে, সেটি যদি আপনারা নিজেরা একটু সচেতন হন, তাহলে দুর্যোগে আমাদের ক্ষয়ক্ষতি পরিমাণ কমে যাবে। আমি আশ্বস্ত করতে চাই, দুর্যোগে আপনারা ভয়ভীতি নিজেদের মধ্যে প্রদর্শন করবেন না, সাহসের সঙ্গে মোকাবেলা করব আমরা। গোটা বাংলাদেশ এই দুর্যোগ প্রবণ ঝুঁকিতে থাকে সবসময়। আমরা যাতে যে সময় যে ধরনের দুর্যোগেই ঘটুক না কেন, আমরা যেন সেই ব্যাপারে যেগুলো আমরা আলোচনায় নিয়ে এসেছি, বজ্রপাতের ক্ষেত্রে আমরা কি করতে পারি, বন্যার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ভূমিকম্পের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ব্যাপারটা যাতে আমরা সবাই সচেতন থাকি। বাংলাদেশ টেলিভিশনের আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেবার জন্যে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত সচিব মহোদয়কে, এবং ধন্যবাদ জানাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক আপনাকে। আপনারা বাংলাদেশ টেলিভিশনের আজকের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে তথ্যভিত্তিক এবং প্রাণবন্ত করেছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আলোচনার ভেতরে যা যা শুনলেন, আমাদের বলবার আর তেমন কিছু নেই। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন তার দিক থেকে তিনি কতটা সচেতন করতে চান, কতটা প্রস্তুত করতে চান। সম্মানিত সচিব মহোদয় বলেছেন যে তারা কি কি বিষয়ে সহযোগিতা দিতে পারেন, এবং মহাপরিচালক মহোদয় এই কথাটি বলেছেন যে আপনাকে কি করতে হবে এবং তারা কতটা জনগণের পাশে আছেন। সব মিলিয়ে আমরা দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী, সম্মানিত সচিব, মহাপরিচালক মহোদয় একটি কথা বলেছেন, দুর্যোগ ঠেকানো যায় না, সচেতন হতে হয়, দুর্যোগের মতো করে মানুষের জীবনটাকে অভিযোজিত করতে হয়। একজন প্রস্তুত হয়ে থাকা মানুষ 1000 মানুষকে বাঁচিয়ে দিতে পারে, কিংবা 1 লক্ষ মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আমাদের চাই প্রস্তুতি, আর সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো সচেতনতা। আমরা বিশ্বাস করি আজকের অনুষ্ঠানে যারা যারা দেখলেন, অনুষ্ঠানে যারা যারা ছিলেন, আমরা সবাই মিলে সচেতন হব, আর দুর্যোগের জন্যে সবসময় প্রস্তুত থাকব। প্রস্তুতির বিকল্প কিছু নেই। নিরাপদ হোক আপনার আমার সবার জীবন। ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।